আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ইচ্ছাকৃতভাবে আঘাত করা বা ৩২৩, ৩২৪ অথবা ৩২৫ এবং ২৬ এই ৪টা ধারায় মামলা অহরহ হয়ে থাকে। এই মামলাগুলো যদি আপনার বিরুদ্ধে হয়েই থাকে, আপনি কিভাবে শাস্তি থেকে রেহাই পাবেন বা খালাস পাবেন অথবা জামিন পাবেন, এই বিষয়টা নিয়ে কথা বলবো আমি অ্যাডভোকেট আতির শিকদার, ঢাকা জজ। দেখুন, মারামারি সংঘটিত হলেই সেখানে ৩২৩, ৩২৪ অথবা ৩২৫ এবং ২৬ ধারা যুক্ত হয়ে থাকে। এই ধারাগুলোতে কি আছে? এই ধারাগুলোতে আছে, ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে আঘাত করে তাহলে তার শাস্তির ব্যবস্থা করা হয়েছে, অথবা ধারালো অস্ত্র দিয়ে অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অপর কোনো ব্যক্তিকে আঘাত করে, সেই আঘাতের ফলে অঙ্গ প্রত্যঙ্গের যদি হানি ঘটে, অর্থাৎ একটা দাঁত ভেঙে ফেললো, এটা একটা গুরুতর আঘাত, ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত। একটা চোখের ক্ষতি করলো, অথবা আপনার কানের থাপ্পড় দিল, আপনার কানে সারা জীবনের জন্য আপনি বধির হয়ে গেলেন। আপনার চোখের ক্ষতি করলো, আপনার নাকের ক্ষতি করতে পারে, নাকে ঘুষি দিল, আপনার নাকে সারা জীবনের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে গেল। একটা হাত ভেঙে ফেলতে পারে, একটা হাত কেটে ফেলতে পারে। এরকম যদি কোনো আঘাত হয়ে থাকে ৩২৬ ধারার অপরাধ বলে গণ্য হয়ে থাকে ২৫ এবং ২৬ ধারা। এই আঘাতগুলো যদি সংঘটিত হয় তাহলে কি শুধু এক পক্ষেরই দায় থাকে, নাকি অপর পক্ষেরও ভূমিকা থাকতে পারে, তা নিয়ে হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। তাহলে কি কখনোই মারামারি এক পক্ষের দ্বারা সংঘটিত হয় না। মারামারি সংঘটিত বা আঘাত সংঘটিত হতে গেলে আর একটা পক্ষেরও প্রয়োজন হয়ে থাকে। এরকম যদি দুটো পক্ষ মারামারি সংঘটিত হয় তাহলে শুধু এক পক্ষেরই দোষ থাকে না, আর এক পক্ষেরও দোষ থাকতে পারে। তাই আইন এখানে সুবিধা দিছে, যদি অপর কোনো ব্যক্তির প্ররোচনা থাকে তাহলে যেখানে শাস্তি হবে ৩২৬ ধারা বলা যায় যাবজ্জীবন অথবা ১০ বছর সশ্রম কারাদণ্ড, সেখানে ৩৩৫ ধারার যদি ব্যতিক্রম থাকে, অর্থাৎ অপর পক্ষের যদি দোষ পরিলক্ষিত হয়, তাহলে আপনার সাজা হয়ে যাবে অর্ধেকেরও কম, অর্থাৎ ৪ বছর। আবার ৩২৩ ধারায় যদি কোনো ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে আঘাত করেন, সে আঘাতে যদি তারও দোষ থাকে, অর্থাৎ অপর পক্ষেরও দোষ থাকে, তাহলে আপনার যেখানে ৩ বছরের সাজা হইতো সেখানে আপনার ১ মাস সাজায় রূপান্তরিত হবে। কতটা ডিফারেন্স! কেন আইন এই সুবিধাটা দিল? যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে আঘাত করে আর সেই আঘাতের প্ররোচনা থাকে, তাহলে কি তারও তো একটা দোষ রয়েছে। শুধু এক পক্ষ দোষ করে, অপর পক্ষ কি দুধে ধোয়া থাকে? না, অপর পক্ষেরও দোষ থাকে। অপর পক্ষের যদি কোনো দোষ থাকে তাহলে সেটার সাজা অনেক কমে আসবে। জামিনের ক্ষেত্রে সুবিধা পাবেন, এমনকি খালাসও পেতে পারেন। ধরুন, আমি অ্যাডভোকেট সাহেব যাচ্ছি রাস্তা দিয়ে কোর্টে সকাল ৯টার সময়, রাস্তা দিয়ে যাচ্ছি, আমাকে যদি কোনো ব্যক্তি এক মুঠো গোসল করতেছে, আমি যাচ্ছি, সে যদি এক মুঠো পুকুর থেকে কাদা উঠাইয়া আমার গায়ে লাগিয়ে দেয়, সাদা শার্টটা মেখে গেল, আমার মন মেজাজ খারাপ হয়ে গেল, আমি একটা থাপ্পড় দিলাম, সে বধির হয়ে গেল। আমার কি এখানে সাজা হলো আমার হিসেবে যাবজ্জীবন অথবা ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হবে। এখন যদি অপর পক্ষের দোষ আমি প্রমাণ করতে পারি, আমার সাজা হবে ৪ বছর। তবে যদি আরো দোষ প্রমাণ করতে পারি যে সে আগে আমাকে কাদা মেখেছে, এটা আমার কোনো দোষই ছিল না, তাহলে আরো নেমে যেতে পারে। জামিন, খালাস সবকিছুতেই আপনি এই সুবিধাটা ভোগ করতে পারবেন। তেমনি আমি বলবো, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে আঘাত করে থাকে আর সেটার যদি আপনি অপরাধী হয়ে থাকেন, সে জেল খেটে থাকেন, সাজা হয়ে থাকেন, ট্রায়ালে থাকে মামলাটা, তাহলে ভালো একটা লয়ার দিয়ে আপনি ট্রায়াল ফেস করান, আপনি সুবিধা পাবেন এবং আপনি এই মামলা থেকে খালাস পাবেন, অথবা আপনি জামিনেও সুবিধা পাবেন, অথবা আপনার সাজা অনেকাংশে কমে আসবে। কারণ এই যুক্তিতর্কের সময়টা যদি আপনি আহ, ভালো করে যুক্তিতর্ক করতে না পারেন, সাক্ষী নিতে পারেন, জেরা করতে না পারেন, তাহলে আপনি কিন্তু এই মামলায় সুবিধা পাবেন না। আপনাকে বলবো, যদি কোনো ঘটনা ঘটেই থাকে, আপনার লয়ারকে সব খুলে বলুন কেন ঘটনা ঘটছে, ঘটনার পিছনে আপনার কোনো হাত বা অপর কোনো ব্যক্তির হাত ছিল কিনা। এই বিষয়টা যদি আপনি প্রমাণ করতে পারেন, তাহলে আপনি অবশ্যই এই মামলায় ভালো একটা সুবিধা পাবেন। বিষয়টা নিয়ে যতটুকু কথা বললাম, যদি কোনো বিষয় জানার থাকে
কমেন্টস করতে পারেন, আমি জানানোর চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।